ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্ত মনস্কদের জন্য। ভেল অফ টেলসে আজ আমাদের স্পেশাল নিবেদন জঁ কক্তর নাটক লে মেশিন আ এক্রে অবলম্বনে সাসপেন্স থ্রিলার কাহিনী দ্য টাইপরাইটার। আজ তৃতীয় তথা অন্তিম পর্ব। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের ভেল অফ টেলসের স্পেশাল নিবেদন দ্য টাইপরাইটার, আজ তৃতীয় তথা অন্তিম পর্ব। দিনের আলো চলে গিয়ে অন্ধকার নেমে এসেছে, তাই মালেমাক্ত কাসেলের আনাচে কানাচে জ্বালানো হয়েছে বাতি। কিন্তু সোলঞ্জের মনে জমে আছে আধার। কিছুক্ষণ আগের ঘটনার জেরে রেগেমেগে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে মাক্সিম। জানালা দিয়ে বাইরে ঝুঁকে পড়ে গমনোদ্যত মাক্সিমকে ডেকে উঠলেন সোলঞ্জ। মাক্সিম, মাক্সিম শোনো! বাইরে থেকে ভেসে এলো মাক্সিমের রাগত কণ্ঠস্বর। আবার কি হলো? যেও না, প্লিজ যেও না। এই শোনো, আমাকে একদম বিরক্ত করো না। কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। সাইকেলটা রেখে সোজা উপরে আসবে তুমি, এক্ষুনি। আমি যাবই, বারণ করে কোনো লাভ নেই, আমি যাবই। কি করতে যাচ্ছ তুমি? তাতে তোমার কি দরকার? ওহ মাক্সিম, জাস্ট 5 মিনিট দাঁড়াও, আমি নিচে আসছি। ওয়েট। 5 মিনিটে আমি বহুত দূর চলে যাব। মাক্সিম, মাক্সিম, মাক্সিম! জানালা ছেড়ে দরজার দিকে ছুটলেন সোলঞ্জ, কিন্তু দরজার সামনে ফ্রেড তাকে ধরে ফেললেন। ছাড়ো! তুমি কোথাও যাচ্ছ না। ছাড়ো বলছি, ছাড়ো! আমি তোমায় যেতে দেব না। বটে? আমি যা বলছি তুমি তাই করবে। দরজাটা খুলে দাও, আমি যাব। সোলঞ্জ, ওই রিভলভারটা আমাকে দাও। হ্যাঁ, তোমার কাছে আছে, সেটা দাও আমাকে। হ্যাঁ, আমার কাছে আছে। আমারই বোকামি হয়েছে তোমায় বিশ্বাস করে ওর কাছ থেকে ওটা নিয়ে নেওয়া। আর এখন বেচারা ছেলেটা রাতের বেলা একা একা নিরস্ত্র অবস্থায় বেরিয়ে গেল। ওর কোনো বন্দুকের দরকার নেই, কিচ্ছু হবে না ওর।
আহা, আমাকে যেতে দাও। পাগলামি করো না। মাক্সিম এতক্ষণে তোমার থেকে অনেক দূরে চলে গেছে, আর তুমি তো জানোই না যে ওই কুড়েটা কোথায়। উফ, আমি বলছি তো আমি যাবই। আই অ্যাম ডেসপারেট। সেই কারণেই আমি আরো রিভলভারটা নিয়ে নিচ্ছি। সোলন্সের হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিলেন ফ্রেড। জানোয়ার কোথাকার। সে তুমি আমাকে যা খুশি বলতে পারো। পেয়েছি। এক হাতে সোলন্সকে ধরে রেখে আর এক হাতে অদ্ভুত কায়দায় ব্যাগ থেকে রিভলভারটা বের করে নিলেন ফ্রেড। আমি এটা নষ্ট করছি না বা বাজেয়াপ্তও করছি না, আমি শুধু একটা নিরাপদ জায়গায় এটা সরিয়ে রাখছি। রিভলভারটা নিজের কোটের ডান দিকের পকেটে রাখলেন ফ্রেড। কোন অধিকারে আমার ব্যাগে হাত দিচ্ছ আর আমাকে হুকুম করছো? কোনো অধিকারই নয়, কিন্তু আপাতত আমি সেটাই করছি। ও ফ্রেড, আমি তোমায় বন্ধু ভেবেছিলাম। এখন দেখছি শেষ অবধি তুমি জাস্ট একজন পুলিশ অফিসার, আর কিচ্ছু নাও। তাহলে সেক্ষেত্রে আমাকে ভাগ্যবান বলতে হয়, সেই জন্যই তোমাকে বাঁচাতে পারলাম। আমি তো বলিনি আমাকে বাঁচাতে। আমি কারোর কোনো সাহায্য চাই না। কোনোদিন তো চাইতেও পারো, কোনোদিন হয়তো তোমার এমন কাউকে প্রয়োজন হবে সে তোমাকে আগলে রাখবে। তো সেই কারণেই কি ম্যাক্সিমকে ফাঁসাচ্ছ? আহ, আমি তো বললাম ওকে নিয়ে চিন্তার কিচ্ছু নেই। তার মানে তুমি জানো যে আসল অপরাধী কে? কে সেটা? বাকিরা যখন জানবে ঠিক তখনই জানতে পারবে, আজ মাঝরাতে। জানলে আমায় বলছো না কেন? কারণ তাতে আমার প্ল্যানটা ভেস্তে যেতে পারে, এত সব কিছু পণ্ডশ্রম হয়ে যাবে। তাহলে যদি মাক্সিম কালপ্রিট নাই হয়ে থাকে তবে? বলে ফেলো, যদি মাক্সিম কালপ্রিট নাই হয়ে থাকে তবে তবে কি? তবে কেন তুমি আমাদের আলাদা করার চেষ্টা করছো? কিছুক্ষণ আগেই তো তুমি বলছিলে যে তুমি একটা ছায়ার পেছনে ছুটে বেড়াচ্ছ আর তোমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। মিথ্যে বলেছিলাম। একটা মেয়ের মন বোঝার ক্ষমতা তোমার নেই। তুমি আর 5 জন মেয়ের মতো নও। ওইখানেই তো ভুলটা করলে। আমি ঠিক আর 5 জন মেয়ের মতোই, বরং তাদের চেয়ে একটু খারাপ বলতে পারো। তুমি একটা অশরীরীর প্রেমে পড়েছো। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমি তোমাকে এইভাবে অসম্ভবের দিকে ঠেলে দিতে পারি না। সেরকম হলে আমি তোমাকে জোর করতে বাধ্য হব, আর ওই বাচ্চাগুলোর ভূত ভূত খেলাও আমায় বন্ধ করতে হবে। না হলে একদিন সারা ফ্রান্সটাই একটা ভূতপরী দেশ হয়ে যাবে। বাস্তব আর স্বপ্নের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। তোমার ভূতের গপ্পে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু জানি যে আমার ভালোবাসাটার সত্যি, শুধু আমার ভালোবাসা। তুমি মালেমক ছেড়ে চলে যেতে, আর তোমার ছেলে সোলঞ্জ। মাক্সিম ওই ফিটের নাটকটা করার পর তুমি কি বলেছিলে ওকে? তুমি আমায় বলবে না, তাই তো? বেশ, আমিই বলছি তোমায়। মাক্সিম তোমাকে মিথ্যে বলেছে, কান্নাকাটি করেছে, আর তুমি ওকে শান্ত করেছো। আর হঠাৎ তোমার মনে হয়েছে যেন তুমি একটা অবোধ শিশুকে জড়িয়ে আছো। এর থেকে মরে যাওয়া ভালো ছিল। তার কোনো প্রয়োজন নেই সোলস, কিন্তু একজন এরকম রিকিরুকির সাথে থেকো না। জেগে ওঠো, তুমি ব্যাপারটা বোঝো। তুমি মার্গাতের মতো নও। তুমি কি বলতে চাইছো যে মাগত আর মাক্সিম একে অন্যের জন্য উপযুক্ত? আমার বন্দুকটা ফেরত দাও। না, কিন্তু তোমার এই আচরণ আমার ভালো লাগছে না। তোমায় কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না। আই এম সরি ফ্রেড, কিন্তু আমি সোজা ভাবতে পারছি না। আমি সত্যিই জানি না আমি কি করছি, কি বলছি। আমি সত্যি আর পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি। বলো বলো বলো, আমায় কি করতে হবে বলো। তুমি তুমি শান্ত হও। চেষ্টা তো করছি। আমায় আমায় কথা দাও, তুমি আমায় কথা দাও। তুমি বোকার মতো কোনো কাজ করবে না। একটু শুয়ে ঘুমোবার চেষ্টা করো প্লিজ। আমায় একবার খবরের কাগজের অফিসে যেতে হবে। প্রেসে যাওয়ার আগেই সবগুলো লেখা বাজেয়াপ্ত করতে হবে। ঠিক মাঝরাতেই সবাই এখানে দেখা করব আমরা। একেবারে ভূত নিয়েই কারবার, আর সেটা শেষ হবে আজ মাঝরাতেই। আমি এখানে একা থাকতে পারবো না। আমিও যাব তোমার সাথে। ওখানে তো তোমায় নিয়ে যাওয়া যাবে না সোলংস। আচ্ছা বেশ, আমি না হয় একটু হেঁটে আসবো। পথে হয়তো মাক্সিমের সাথে দেখাও হয়ে যাবে। বেশি দূরে যাবে না কিন্তু। চিন্তা করো না, আমি তো রাস্তাই চিনি না। প্রমিস? প্রমিস।
দাঁড়াও, কোটটা পরে আসি, একটু অপেক্ষা করো। দরজার কাছে গিয়ে থেমে ঘুরে দাঁড়ালেন সোলন্স। বললেন, ফ্রেড, আমার রিভলভারটা দাও। বেঁচে থাকতে তো নয়। সোলন্সের ধরাম করে দরজা বন্ধ করা দেখে দিব্যি বোঝা গেল তিনি চরম অসন্তুষ্ট। ফ্রেড দরজার কাছে এসে খানিকক্ষণ কান পেতে কি যেন শোনার চেষ্টা করলেন। তারপর আবার ফিরে এসে সোফায় বসে পড়লেন। এবার সিঁড়ির দিক থেকে শোনা গেল মাগাতের গলা। সোলাঞ্জ, সোলাঞ্জ, যে কেউ যখন তখন তোমার বাড়িতে ঢুকে পড়বে, দরজাটা এভাবে। ওহ, আঙ্কেল ফ্রেড, তুমি এখানে? তুমি আমায় ভয় পাইয়ে দিয়েছো। আমি সোলঞ্জের সাথে একটু বেরোচ্ছিলাম, ও উপরে গেছে কোট আনতে। ও হ্যাঁ, হয়ে গেছে। ও গুড মর্নিং মাগত। ইউ মিন গুড ইভিনিং? এই জাস্ট কিছুক্ষণের জন্য একটু বেরোচ্ছিলাম, কিন্তু এখন ভাবছি আর বেরোবো না। ভালো, তোমরা দুজনে একসাথে থাকো, আমি জলদি ফিরে আসবো। ঘর থেকে বেরিয়ে গেলেন ফ্রেড। আমায় নিয়ে ভেবো না সোলাঞ্জ, আমি কিন্তু দিব্যি থাকতে পারতাম। পরনের কোটটা খুলে রাখতে রাখতে সোলন্স বললেন, না না, আমি বেরোচ্ছিলাম একা একা বাড়ি থাকবো না বলে। তোর সাথে বসে গল্প করতেই ভালো লাগবে। পাস্কাল কই? ও আসবে না। সে কি, ফ্রেদের মাঝরাতের মিটিংয়ে আসবে না? না, ও আসবে না, দিদি এরও আসবে না। আঙ্কেল ফ্রেড নিশ্চয়ই চায় না যে এই যমজ ভাইদের দেখা হোক। আর তাছাড়া পাস্কালের খুব শরীর খারাপ, জ্বর এসেছে তো আবার। ভয় লাগছে পুরো ব্যাপারটা আবার রিল্যাপস না করে। বাপি আছে ওর কাছে যদিও। আসলে তোমার সাথে খুব দেখা করতে ইচ্ছে হলো, তাই আগেই চলে এলাম। মাক্সিম আসছে এই মিটিংয়ে? এতক্ষণে তো চলে আসার কথা ছিল, কে জানে কোথায় গিয়ে বসে আছে। সবটা তুমি নিশ্চয়ই জানো সোলস। কি? যে মাক্সিম আসলে কে? মাই ডিয়ার মাগত, মাক্সিম টাইপরাইটার নয়, ও তোকে বোকা বানাচ্ছিল। তুমি শিওর ও আবার তোমাকে বোকা বানায়নি তো? আমি নিশ্চিত মাক্সিম ওসব করেনি। তাই যদি হয় তাহলে আমি ওকে ঘেন্না করি। আর সেই ধরনের বোকামির ফল কি হতে পারে সেটা নিশ্চয়ই তুই ভালো করেই জানিস। বোকামি? এই একটা অদ্ভুত রহস্যময় অবস্থা তৈরি করার মজা যে কতটা, তোমার মতো এই ম্যানার মালকিনরা বুঝবে না। এটা অনেকটা কিরকম জানো, এটা অনেকটা নাটকের মাঝখানে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র, আবার এক পোশাক থেকে অন্য পোশাকে চলে যাবার মতো। তুমি ভাবতে পারবে না সোলস, না জন্মে বেঁচে থাকা কাকে বলে। এই একটা ঘিঞ্জি বদ্ধ শহরে এইসব বুড়ো হিপোক্রেটগুলোর মাঝখানে বিনা বার্থ সার্টিফিকেটের একটা উদ্বাস্তু হয়ে বেঁচে থাকা। কল্পনা বিলাস ছাড়া আমার পৃথিবীতে আর কি ছিল বলতে পারো? যাকে ভালোবাসো সেই মানুষটাকে বিয়ে করতে না পারা, শুধুমাত্র এই কারণে যে একদিন সে হয়তো তোমাকে চিনতেই পারলো না। এই কষ্টটা কল্পনা করতে পারো সোলস? জানো এই ব্যথাটা কেমন হয়? আর তোকে কে বলল, কে বলল যে আমি এ ধরনের কষ্ট পাইনি? তুই জানিস একটা মানুষকে ভালোবেসে তারপর যখন মনে হয় যে শুধুমাত্র একটা অবোধ শিশুকে বুকে জড়িয়ে আছি, তখন কষ্টটা কেমন হয় জানিস? যখন বুঝতে পারিস যে মানুষটার ছায়াকে আসলে ভালোবেসেছিস কিন্তু আসল মানুষটাকে ঘৃণা করেছিস, তখন কেমন লাগে জানিস? আমার দুঃখের কোন অতলে তলিয়ে গেছি আমি তো অনেকবার। ওহ সোলস, তোদের কাছে এটা ঠিক, নিজের জন্মের বিরুদ্ধে একটা শিশু সুলভ বিদ্রোহ, অথচ এটা একবারও ভেবে দেখিস না যে পৃথিবীতে এখনো কিছু মহিলা আছে যারা বোকার মতো ভালোবাসে আর বিশ্বাস করে, কিন্তু তারা তোদের এই উন্মাদ আর নোংরা খেলার মধ্যে জড়িয়ে গিয়ে কষ্ট পায়। সোলস শোনো সোলস, তুই আগে আমার কথা শোন, আর সে দুর্ভাগা মহিলাকে ভালো করে দেখ যাকে তোদের মতন ছেলে মানুষরা দুবেলা উঠতে বসতে বোকা বানাচ্ছে আর পায়ের তলায় পিষছে। কান্নায় ভেঙে পড়লেন সোলন্স। দুহাতে মুখ ঢেকে বসে পড়লেন সোফায়। খানিক হতবুদ্ধি হয়ে মাগত গিয়ে বসে তার পাশে। তোরা ছোটরা একবারও বুঝিস না যে তোদের এসব কাজের ফলে অন্যেরা কতটা আঘাত পায়, তাদের কতটা কষ্ট হয়।
সোলঞ্জ, আরে না, প্লিজ প্লিজ আমায় একা থাকতে দে, প্লিজ। সোলঞ্জ, আমি বুঝতে পারিনি, প্লিজ। আমি বুঝতে পারিনি, আমি সত্যি এতটা খারাপ নই গো। না, তুই খারাপ নোস, তুই আরো বাজে। তুই হলি একটি দায়িত্ব জ্ঞানহীন ইরেসপন্সিবল মেয়ে। আমি মাক্সিমের থেকে তো অনেক ভালো। ও তো একটা মানসিক রোগী, রাক্ষস একটা। মাক্সিম খারাপও নয়, পাগলও নয় মাগত। ওহ, সব সব ভুল আমার ছিল। আমি নিজের দুঃখ নিজেই ডেকে এনেছি, এটাই আমার পাওনা ছিল। কিছুক্ষণের অখণ্ড নীরবতা। তারপর পরিস্থিতি খানিকটা হালকা করতেই মাগত বলে উঠল, আঙ্কেল ফ্রেড আজ কি জন্য মিটিং ডাকলো খুব জানতে ইচ্ছা করছে আমার। ফ্রেড নিশ্চিত যে মাক্সিম ওই কুঁড়ে ঘরে কাউকেই পাবে না, ও ঠিকঠাকই থাকবে। অবশ্যই কাউকে পাবে না। ওহ মাগত, তুই এই ধারণাটা কামড়ে পড়ে আছিস কেন বলতো, যে মাক্সিমই সেই টাইপরাইটার? আমি তো বলছি ও নয়। তাই কি? সোলঞ্জ, আমার কাছে অনেক প্রমাণ আছে যা দেখলে তুমি বুঝতে পারবে ও আসলে কিরকম। ও যেরকমই হোক আমি ওকে সেভাবেই ভালোবাসি মাগত। না সোলঞ্জ, তুমি ওকে ভালোবাসো না। ও তোমায়, আমায়, সবাইকে বোকা বানিয়েছে। খুব খারাপ ব্যাপারটা, জানো তো। কিন্তু আমি এমন একজনকে জানি যে সত্যি সত্যি তোমাকে খুব ভালোবাসে, যার ভালোবাসা তোমাকে চায়, তার জীবনে তোমার প্রয়োজন রয়েছে সোলঞ্জ। এমন একজন মানুষ। প্লিজ মাগত, তুমি ভালো করেই জানো আমি কার কথা বলছি। চুপ কর। আমি চুপ করব না। আমি তোমার যত ক্ষতি করেছি সবটা পূরণ করতে চাই। আমি অনেক দেরি হয়ে গেছে মাগত, অনেক দেরি। এবার আমার কথা তুই শোন। তুই একটা নির্বোধের মতন আচরণ করেছিস, কিন্তু এখনো তুই পাস্কেলের যোগ্য। আর আর আমিও তো পাগল হয়ে গেছিলাম, এখনো আছি, কিন্তু আমি আর সেই মানুষটার যোগ্য নই। সেই মানুষটা যার কথা তুই বলছিস, আমার জন্য সব কিছু শেষ, সব কিছু হোপলেস। কিচ্ছু হোপলেস নয় সোলঞ্জ, কিচ্ছু হোপলেস নয়। কথার মাঝেই দুজনেই হঠাৎ চমকে ওঠেন। তাদের কথার মাঝখানেই মাক্সিম ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে এসেছে। বাহ, কি সুন্দর দৃশ্য। মাক্সিম, তুই নিশ্চয়ই এবার বলবি যে এখানে আগে আসার কোনো অধিকার আমার নেই। আসলে আমি সোলঞ্জের সাথে একটু কথা বলতে চাইছিলাম। না 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 না, একেবারেই না। মহিলাদের সব অধিকারই রয়েছে। সোলঞ্জ আমার বন্ধু মাক্সিম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা ছেলেরা কোনো মহিলার প্রতি বিরূপ হলেই সমস্ত নারীরা একত্রিত হয়ে একেবারে চুক্তিবদ্ধ হয়ে আমাদের একেবারে ছিঁড়ে ফেলতে চায়। এখানেও তাই হচ্ছে। যদি তুই নিজে জানতি যে তুই কত বড় একটা আপদ। সোলঞ্জ, আমি বাড়ি থেকে বেরোবার সাথে সাথেই আমার বিরুদ্ধে এই মেয়েটার সাথে শলা পরামর্শ করা শুরু করে দিয়েছো। হ্যাঁ, আর কোনো সন্দেহ নেই যে তোমার ওই প্রিয় টিকটিকিটাও এর মধ্যে আছে। বাহ, ওয়ান্ডারফুল। তুই কিন্তু নিজেও এরকম একটা বাড়িতেই জন্মেছিস, সেটা ভুলে যাস না মাক্সিম। হ্যাঁ, বাড়ির পাশাপাশি ওটা একটা অনাথ আশ্রমও বটে। তুই একটা মেরুদণ্ডহীন অকাল কুষ্মাণ্ড মাক্সিম। তুই একটা লুজার। হ্যাঁ জানি, আর সেই জন্যেই ওকে চিনতে আমি ভুল করেছি। ভুল ভেবেছিলাম ওই এই পৃথিবীতে একমাত্র মানুষ যে অন্তত আমার পাশে আছে। কোন সাহসে তুই সোলঞ্জের সাথে এভাবে কথা বলছিস? হ্যাঁ, কোন সাহসে? কেন বলবো না, ও তো ঠিক আর 5 জনের মতোই। হ্যাঁ, স্বীকার করছি যে সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ও আর 5 জনের মতোই। তোরা সবাই সমান, অল অফ ইউ, সবাই সমান। যে রোমাঞ্চকর অভিসারে গিয়েছিলি তার কি হলো? সব ফালতু। আমি এখন হলফ করে বলতে পারি যে আমি ছাড়া তোরা সবাই সব কিছু জানতি।
আমি বোধহয় একমাত্র মানুষ যে বিশ্বাস করেছিল যে ওই কুঁড়ে ঘরটায় গেলেই সেই টাইপরাইটারকে ওখানে ধরে ফেলতে পারবো। তোরা সবকিছু প্ল্যান করে রেখেছিলি আগের থেকে, হ্যাঁ? জানালায় দাঁড়িয়ে এই মহিলা কত ন্যাকামি না করলো, মাকসিম মাকসিম যেও না মাকসিম। আসলে ইচ্ছে করেই আমাকে ওখানে পাঠানো হয়েছিল, যাতে এই ফাঁকে তোরা দুজন একসাথে কিছু সলা পরামর্শ করতে পারিস আমার বিরুদ্ধে। ফর আ ফুল আই ওয়াজ। সবকিছু তোদের আমাকে বোকা বানানোর ফিকির, সবকিছু। তুই নিজে খুব ভালো করে জানিস যে কেন তুই ওখানে কাউকে পাসনি। মানে হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছিস? যেমন খুশি ভাবতে পারিস। আমি তো বোকা বানাচ্ছি না, বরং সরাসরি দোষারোপ করছি। তুই খুব খুব ভালো করে জানিস যে কেন তুই ওই কুঁড়ে ঘরে কাউকে খুঁজে পাসনি। কারণ ওই চিঠিটা তুই নিজেই লিখেছিস, আর তুই হলি সেই টাইপরাইটার। সালা আবার ফালতু কথা। মাকসিম আবারও মাকাতকে আক্রমণ করতে উদ্যত হলো, আর ঠিক সেই মুহূর্তেই ঘরে এসে ঢুকলেন ফ্রেড। এখন ঠিক মাঝরাত, আমি কিন্তু আমার কথা রেখেছি। বেশ, সকলেই এখানে আছো। দিদিয়ের আর পাস্কেলকে আমিই আসতে বারণ করেছি, ওদের এখানে কোনো প্রয়োজনই নেই। নিশ্চয়ই ওরা আমার ভয়ে আসেনি। ইডিয়েট! পাস্কাল অসুস্থ মাকসিম, আর তাছাড়া ও কোনো ঝামেলায় জড়ানো পছন্দ করে না। আহারে কি দুধের খোকা আমার। তোর এই হাসিটা না আর বেশিক্ষণ থাকবে না। ও হ্যাঁ, তাই তো, নাটকের শেষ লগ্নে এসে গেছি। হ্যাঁ আঙ্কেল ফ্রেড, এই ক্লাইম্যাক্সটা এবার শেষ করো, আমাদের গ্রেফতার করো প্লিজ। নাটকীয় ভঙ্গিতে হাত দুটো বাড়িয়ে দিল মাকাত। আমরা তোদের অনেকবার বলেছি যে আমি শুধুমাত্র অপরাধীদেরই গ্রেপ্তার করি, আর ভাগ্য ভালো তুই বা মাকসিম কেউই এইসবের মধ্যে জড়িয়ে নেই। তবে এখানে একজন অনুপস্থিত আছেন, তাকে কি ভেতরে আসতে বলবো সোলংস? কে? প্রমিস করেছিলাম ভূত দেখিয়েই ছাড়বো। এসো মনিক, ভেতরে এসো। ঘরে এসে ঢুকলেন একজন যুবতী নারী, বয়স 22 কি 23 হবে। আমাদের যুবতী পোস্ট মিস্ট্রেসকে তো সবাই চেনো। মনিক মাকতিনে। মনিক, তোমার কথা তো আমি কখনো ভাবিনি। আঙ্কেল ফ্রেড সত্যি খুব বুদ্ধিমান। সত্যিই তো, চিঠিপত্রের খোঁজ খবর তোমার থেকে ভালো করে আর কে জানে? আমাকে ছোঁয় না। মনিকের কণ্ঠস্বর নির্বিকার, তার মুখের অর্ধেক ঢেকে আছে তার পোশাকের হুডিতে। সে যেন একটা ঘোরের মধ্যে কথা বলছে। হ্যাঁ, আমি ওই সমস্ত চিঠিগুলো লিখেছি। আমি সেই টাইপরাইটার। তুমি? ও লিখেছে? হ্যাঁ, মনিক মকতিনে, MM। তুমি মনিক, তুমি? কিন্তু কিন্তু কেন? তুমি এত ভালো চাকরি করো, তোমায় এত সুন্দর দেখতে, তোমায় তো যে কেউ ভালোবাসবে মনিক। হ্যাঁ, কিন্তু যে মানুষটাকে আমি ভালোবাসতাম তার পরিবার আমাকে মেনে নেয়নি। তারপর সেই মানুষটা দুঃখে নিজেকে শেষ করে দেয়। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। বলতে থাকো। তারপর থেকেই আমি একটা সুযোগ খুঁজছিলাম। বেশি দিন অপেক্ষাও করতে হলো না। ননসেন্স, ও এটা করেনি। আরে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে ও এটা করেনি। দুর্ভাগ্যবশত আমার কাছে সব প্রমাণ আছে মনিক। মনিক, আজ বিকেলে যখন আমি পোস্ট অফিসে গিয়ে তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন কি হয়েছিল? কাদের সাথে দেখা হয়েছিল আমাদের? এদের বলো। ব্যারনেস। উনি খুব মোটা, তাই না? হ্যাঁ, ইন্সপেক্টর। আর ব্যারনেসের সাথে কে ছিল? ওনার মেড আর কুকুর। আর কে ছিল? গাড়িটা পিছনে পিছনে আসছিল। আর আমরা যখন ওনাদের পাশ দিয়ে আসছিলাম তখন কি হলো? ব্যারনেস ঘুরে তাকালেন। আমাকে প্যারিসের একজন ভদ্রলোকের সাথে দেখে উনি খুব অবাক হয়ে গিয়েছিলেন। তখন তুমি কি করলে মনিক? আমি ওনাকে জিভ ভেঙালাম। উনি খুব শকড হয়ে গিয়েছিলেন। কেন জিভ ভেঙালে তুমি? ওটা আমার সিগন্যাল ছিল। আমার চিঠিগুলোই আমি ঠিক ওভাবেই সই করতে চাইতাম। মনিক, তোমার কাউন্টারের পেছনে বসে বসে তোমার ফাঁদে পা দেওয়া শিকারদের অবস্থা দেখে খুব এনজয় করেছো, তাই না? কি থ্রিলিং ব্যাপার! শুধু আমারই? একদমই না, বরং আমার ওই খাঁচাটাকে আমি ঘৃণা করতাম। আমি কি এখন যেতে পারি ইন্সপেক্টর? তুমি সম্পূর্ণ মুক্ত মনিক, তোমাকে একাই বাড়ি যেতে হবে। তাতে আমার কোনো অসুবিধে নেই, আমার অভ্যেস আছে। তাছাড়া
সাথে টর্চ আছে। বেশ, কাল সকালে তোমার সাথে পোস্ট অফিসেই দেখা করছি। ওই ধরো সকাল 9টা। আর তখন যদি তুমি সেখানে না থাকো তাহলে। আমি থাকবো ইন্সপেক্টর, যদি না থাকো? অবশ্যই থাকবো। আমি ধরা পড়তে চাই, আমি চাই আমার বিচার হোক। বেশ, কাল সকাল 9টা। দেখা হবে। চলো, তোমায় দরজা অবধি এগিয়ে দিয়ে আসি। আর কারোর দিকে না তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মনিক। তাহলে দেখলে তো, এই মহিলা পাগল, পুরো পাগল। না, ও পাগল নয়, আসলে খুব একা। তাই অন্যের দোষ ত্রুটি নিয়ে খুবই অবসেসড। পারসিকিউশন ম্যানিয়া। এরকম একটা শহরে থাকলে যে কেউ পাগল হতে বাধ্য। ওর কি ফাঁসি হবে আঙ্কেল ফ্রেড? থুস, না না না, ওকে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হবে। আমি এখনই বলে দিতে পারি যে কি হবে। আদালতের বিচারক বলবেন, জেন্টলম্যান অফ দি জুরি, এই যে যুবতী মেয়েটি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, এ কি আপনাদের চোখে দোষী? উত্তর আসবে না, ও ছাড়াও পেয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। যদিও কিছু শর্তের অধীনেই ওকে থাকতে হবে। এটা বিভৎস ফ্রেড, বিভৎস। যাক, তুই এরকম ভাবছিস দেখে ভালো লাগলো। এই জন্যই চাইছিলাম যাতে তোরা আসল ক্রিমিনালকে দেখিস। সেটা খুব একটা মধুর দৃশ্য হয় না। এখন দেখছি আমি সত্যি আগুন নিয়ে খেলছিলাম। আমি তো প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে মাক্সিমই দোষী। আমি কিন্তু একবারও তা ভাবিনি। আমিও না। সোলস, আমি জানি যে তুমি শুধু আমাকে আমার মতন করেই ভালোবাসো। তুমি কখনো কোনোদিন আমার সম্বন্ধে কোনো গুজবে বিশ্বাস করনি। আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার তোমায় কিছু বলার আছে মাক্সিম, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তোমাদের সবাইকেই বলার আছে। আমি হলে কিন্তু বলতাম না সোলজ। আমি জানি তুমি কি বলতে চাও, আর এটা ঠিক যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আরেকবার ভেবে দেখো তুমি। ভেবেছি, মাক্সিম ফিরে আসার পর থেকে শুধু ভেবেই চলেছি। আমাকে বলতেই হবে। বেশ, তুমিই ভালো বুঝবে। হ্যাঁ, একদমই তাই। বেশ, বলো তবে। আমি জানি ও কি বলবে, আর কেন তুমি ওকে বাধা দিচ্ছ। তুমি তুমি এই এই এই- এই লোকটাকে ভালোবাসো, তাই না? তুমি আর আমায় আমায় ভালোবাসো না। মাক্সিম, ফ্রেদ জানে যে ব্যাপারটা অত সোজা নয়, তাই না? আমার বয়সের একটা মেয়ে শুধুমাত্র একটা সিদ্ধান্তের উপর নির্ভর করে কাউকে ভালোবাসা বন্ধ করতে পারে না। মাক্সিম সোলন্সের কাছে আসতে উদ্যত হতেই তাকে বাধা দিয়ে উঠলেন সোলন্স। মাক্সিম, আমার কাছে আসবে না। আমি এমনিতেই খুব খারাপ অবস্থায় আছি। প্লিজ সেটাকে আর খারাপ করো না। সোলস, তুমি তো একদম ঠিক আছো। আমি তো তোমায় চিনি। তুমি আমার সম্বন্ধে কিচ্ছু জানো না। কেউ কারোর ব্যাপারে কিচ্ছু জানে না। আমি তোমায় বুঝি সোলঞ্জ। আমিও। মাগধকে উদ্দেশ্য করে সোলন্স বললেন, মাগধ, তুই ভাবিস তুই পাস্কেলকে খুব ভালো করে চিনিস, তাই না? বেশ, বলতো পাস্কেল কে? একটা আস্ত গর্ধব যে এই মাগধকে বিয়ে করতে চায়, ব্যাস। আর তুইও এটাই বিশ্বাস করিস তো মাগধ? পুরোপুরি না হলেও কিছুটা। বেশ, তবে আমরা বলতে পারি যে ও তোর মনের মতন নয়। ওর জীবনে খুব একটা রহস্য নেই, তাই তো? ও খুব সোজা সাপটা ভাবে, তাই তো? হ্যাঁ, বেচারা পাস্কাল। ওকে আমি পুরো বইয়ের মতন পড়তে পারি, যদিও সেটা খুব বোরিং একটা বই। তুই তাহলে একটা চ্যাপ্টার বাদ দিয়ে গেছিস। তুই জানিস না যে এই মুনিক মেয়েটি ছিল পাস্কেলের প্রেমিকা। কি? পাস্কেল ওকে ছেড়ে দেয় কারণ ও তোর প্রেমে পড়েছিল। ও তোকে ভালোবাসে মাগধ। এই তুমি আমাদের সাথে ইয়ার্কি মারছো। ওই আর কি করছে না। সোলস, তুমিও যে গোয়েন্দা সেটা তো জানতাম না। আমি এই শহরের প্রত্যেকটা গোপন কথা জানি। মনিক আর পাস্কেল বহুকাল একসাথে ছিল। ওকে তোরা যতটা সহজ ভাবিস, পাস্কেল আসলে ততটা সরলও নয়। এটা যদি সত্যি হয় তবে তো মাগধ এবার থেকে পাস্কালকে পুরো পুজো করবে। সোলঞ্জ, এটা যদি সত্যি হয়
তবে তুমি জানো না তুমি আমাকে ঠিক কি উপহার দিলে। শেষ পর্যন্ত আমাদের মধ্যে একটা সিক্রেট তো থাকবে। মনে করি সেটা আমার পক্ষ থেকে তোর বিয়ের যৌতুক। ই বাবা, আবার কি হলো? পাস্কাল যদি জেনে থাকে যে মনিকি টাইপরাইটার, তবে তো পাস্কালই ওর দোসর, পার্টনার ইন ক্রাইম। তোর এই সুন্দর ভাবনাটা ভাঙতে বাধ্য হচ্ছি। আই এম সো সরি। আমার জীবনের বর্তমান সময়টা এতটা এক্সাইটিংও নয়। পাস্কাল কারো দোষর নয়, হতে পারে না, কারণ যে মেয়েটিকে আমরা একটু আগে দেখলাম সেও আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছিল। ও ঠিক তোদেরই মতন পাস্কালের কাছে নিজেকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এসব করছে। ও সবাই 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 অভিনয় করে চলেছে। তাহলে ও টাইপরাইটার নয় বলছো? না, ও নয়। তাহলে কে? আমি। তুমি? হ্যাঁ, এবং আমি তার জন্য গর্বিত। ফ্রেদকে জিজ্ঞেস কর। বেচারা আমায় বাঁচানোর অনেক চেষ্টা করেছে। ওর চুপ করে থাকাটাই শেষ অবধি আর নিতে পারলাম না। আঙ্কেল ফ্রেড, এটা কি সত্যি? দুর্ভাগ্যবশত। ও মাই গড, সোলস, তুমি এটা কি করে করলে? এরকম একটা নোংরা, উফ, আমার ঘৃণা করছে সোলস। মা গড! আরে ওকে বলতে দাও, বলতে দাও। ও তো ঠিকই বলছে। কোনো কিছু কল্পনা করা আর সেটা সত্যি সত্যি করার মধ্যে বিস্তর ফারাক থাকে। আগে প্রমাণ করো যে তুমি দোষী, তাহলে মানবো। এমনও তো হতে পারে যে তুমিও এই মাকতের মতন সকলের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাইছো, লাইক দিস, বা তোমার এই প্রিয় টিকটিকির কাছে নিজেকে তুলে ধরতে চাইছো। তুমি স্বপ্ন দেখছো মাকসিম, মাগত তাই, মুনিকও তাই, কিন্তু আমি স্বপ্ন দেখি না, আমি কাজ করি। আমি ওই সমস্ত বেনামি চিঠিগুলো লিখেছিলাম। কিন্তু কেন? আমি শুধু এটাই জানতে চাই। ফ্রেদ মনে হয় প্রথম দিন বুঝতে পেরেছিল যে ওটা আসলে আমি। তুমি কবে বুঝলে ফ্রেদ যে আমি টাইপরাইটার? একেবারে প্রথমে তো বুঝিনি, সন্দেহ একটা ছিল, কিন্তু নিজেই সেটা বিশ্বাস করতে চাইনি। নিশ্চিত হলাম তখন যখন দেখলাম আমি গোয়েন্দা জানতে পেরেই তুমি ওরকম নার্ভাস হয়ে গেলে। তাই বুঝি? আমি তো ভাবছিলাম যে আমি খুব শান্ত আছি। সত্যিকারের অপরাধী ওই রকম পরিস্থিতিতে শান্ত থাকে আর চালাকি করে, আর তুমি তো অপরাধী নও সোলাস। এটা সত্যি যে আমি ওই বেনামি চিঠিগুলোকে ঘৃণা করতাম, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, জানো তো, ওগুলো ঠিক সেই সব লোকের কাছেই পাঠানো হয় যারা সেটার উপযুক্ত, যারা সেটা ডিজার্ভ করে। তুমি নিশ্চয়ই আমার আচরণ দেখে মনে মনে খুব হেসেছো, তাই না সোলস? আমার আচরণ দেখেও? হ্যাঁ মাকসিম, এ ধরনের কাজ যারা করে না তারাই এভাবে জনে জনে বলে বেড়ায়, আর যারা সত্যি সত্যি করে তারা নিজেদের মুখ বন্ধ রাখে। শেষ চিঠিটা আমি মাকসিমকে নির্দোষ প্রমাণ করার জন্যই লিখেছিলাম। তোর উপর আমার কোনো রাগ ছিল না মাগত, এমনকি তখনও না যখন তুই দিদিকে জোর করিস আমায় বিয়ে না করার জন্য। কিন্তু সেখান থেকেই এই সব কিছুর শুরু। আমার মনে একটা অদ্ভুত তিক্ততা তৈরি হয়েছিল। আমার ঘৃণার জাল এবার আমি চারিদিকে ছড়াতে শুরু করলাম। অপেক্ষা করতাম যতক্ষণ না শিকার আমার জালে পুরোপুরি ভেসে যেত, তারপর দেখতাম কি করে সেই জালে ওরা দম বন্ধ হয়ে মরত। সোলস, তুমি তো আমাকে একেবারে ভয় পাইয়ে দিচ্ছ। তাই বুঝি? তুমি মিথ্যে বলছো সোলস, তুমি এটা করনি। তুমি কাউকে কখনো খুন করতে পারো না। কিন্তু কেন? কিসের জন্য এসব করতে বাধ্য হলে তুমি? এবার ফ্রেদের দিকে মুখ ফেরালেন সোলন্স, তারপর বলতে লাগলেন। একটা মাতালের সাথে আমার বিয়ে হয়েছিল। সে আমার জীবনটাও পান করে উড়িয়ে দিল, আর শেষে নিজেও সেইভাবেই মরল। বিধবা হয়ে ক্লদকে নিয়ে থাকতে লাগলাম, আর ঠিক তখনই বুঝলাম আমি কতটা একা। এই মালে মখতে একা আমি। চারপাশে অনেক লোক যারা আমায় শুধু ঈর্ষা করে, আমাকে এড়িয়ে চলে।
করার মধ্যে শুধু আমাকে বিদ্রূপ করে। সমস্ত হিপোক্রিটগুলোর মুখোশের ভেতরের আসল মানুষগুলোকে দেখতে পেলাম। একজন তো পাত্র গরিব বলে নিজের মেয়ের জীবনটা হাতে ধরে নষ্ট করলো, আর একজন ওই কর্নেল নিজের বোনকে ভাড়ার ঘরে বন্দি করে রেখে সেই বোনেরই টাকা জুয়া খেলে ওড়াচ্ছিল। বাকিগুলো না হয় আর নাই বললাম। এই পুরো বকধার্মিকদের শহরটার বিরুদ্ধেই আমি আমার সমস্ত রাগ, সমস্ত প্রতিহিংসা ছড়াতে লাগলাম। এর মিথ্যে ভণ্ডামি আর সম্ভ্রম ভেঙে দিতে চাইলাম। ওই আত্মম্ভরী শয়তান বুর্জুয়াগুলোকেই আগে টার্গেট করলাম। ওদের মুখোশগুলো টেনে খুলে নিতে চাইছিলাম, আর সেটাই করলাম আমি। ব্যাপারটা খুব ডিসগাস্টিং, কারণ আমি জানতাম যে মুখোশের আড়ালে ওরা কেউ আসলে মানুষই নয়। তাই অস্ত্র হিসেবে সবচেয়ে মারাত্মক অস্ত্রটাই বেছে নিলাম, একটা টাইপরাইটার। এখনো ভাবি মাঝে মধ্যে কিরকম ভয় হতো, এই বুঝি ধরা পড়ে গেলাম। পুরো ব্যাপারটা যেন একটা দুঃস্বপ্নের মতো ছিল। তারপর তারপর মাক্সিম এলো। আমি ওকে ভালোবাসলাম। ক্লদকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলাম। বিশ্বাস করো, আমি আবার বাঁচতে চেয়েছিলাম, কিন্তু মাক্সিম আর নিজেকে বাঁচানোর জন্যই আমাকে টাইপ করে যেতে হলো। ওদের মধ্যে আমি এত কেচ্ছা তৈরি করলাম যাতে ওরা আমাদের নিয়ে গসিপ করবার সময় না পায়। আমার সমস্ত শক্তি দিয়ে আমি টাইপ করতাম, প্রতিনিয়ত আমার একাকিত্বের সাথে লড়াই করতাম। হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই চালিয়ে যেতাম। হ্যাঁ, শহরটাকে একদিন পুরো অমলিন, নিষ্কলঙ্ক করে ফেলতাম। তোরা দুজন দোষী সাজার নাটক করতে লাগলি, আর তারপর ফ্রেড এসে আমার পুরো জাল ছিন্ন ভিন্ন করে দিল। ওর মতো এমন সজ্জন মানুষ আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। ফ্রেড, তুমি সত্যি প্রথমবার আমাকে লজ্জিত অনুভব করালে। আমি নিজেই লজ্জা পেলাম, নিজের প্রতি, আমার ভালোবাসার প্রতি। সোলস, আমি আমি তোমায় ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি। আমি আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার মধ্যে শ্রদ্ধা করার মতন কি আছে? হ্যাঁ, না 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 মাক্সিম, না। তুমি আর মাহাগত মিথ্যে রহস্যের বেশাতি করতে ভালোবাসো। তোমাদের কাছে সেটা মজার বিষয় হতে পারে, কিন্তু আমার যথেষ্ট হয়েছে। ছায়ার সাথে খেলতে গিয়ে যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। আমার একাকিত্বের যন্ত্রণা, মালেমখতে একা আমি আর আমার টাইপরাইটার, আমার ক্যাপিটাল এম, আমার নীচ নাটক। এবার আমি মুক্তি চাই। সকলের সামনে আসতে আর কোনো ভয় নেই আমার। সকলের চোখের সামনে এসে দাঁড়াবো আমি, কিন্তু কেউ আমায় ধরতে পারবে না, কেউ ছুঁতেও পারবে না, কেউ না। শান্ত হও সোলাঞ্জ। সব থেকে ভালো হবে যদি আমি আপাতত তোমাকে ক্লদের কাছে পাঠিয়ে দিই। কি? তুমি ভাবলে কি করে যে আমি তোমায় ওই অসহায় মেয়েটাকে অ্যারেস্ট করতে দেব? ও পাগল বলে কি আমিও পাগল? মাঝখান থেকে যেটা হবে যে ওর চাকরিটা যাবে আর তুমি একটা হাসির খোরাকে পরিণত হবে। আর তারপর না 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 ফ্রেড, না। এক একটা মুহূর্ত আসে যখন নিস্তব্ধতাও গলা চেপে ধরে। একমাত্র স্বীকারোক্তি আমাকে এই দমবন্ধকর অবস্থা থেকে বাঁচাতে পারে। আমি চাই আমার বিচার হোক। কি আর হবে? হয় ছেড়ে দেবে, নয় জেলে ভরবে, আমার কিছু আসে যায় না। কিন্তু আমি চাই এর একটা হেস্ত নেস্ত হোক। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আর ক্লদের কি হবে? পালিয়ে বাঁচার থেকে সবকিছুই ভালো। এটা আমি মানতে পারছি না, এটা আমি মানতে পারছি না। আমাদের মতো মানুষরা শুধু একটা জিনিসই করতে পারে, হরিণের মতো প্রাণপণ ছুটে হারিয়ে যাওয়া। আমাদের মতো? মাক্সিম, তুমি বেনামি চিঠি লিখতে পারো? না। এবার বোঝো তুমি কতখানি ইনোসেন্ট। আমি তোমার থেকে বেশি ইনোসেন্ট নই। ক্রিমিনালরা সবাই সমান, আমিও তাদেরই একজন। সমাজে সবাই সবসময় চক্রান্ত করে আমাদের ব্রাত্য করে দেওয়ার জন্য। কারোর কোনো ক্ষতি করার ক্ষমতা আমার নেই বলেই আমি যে ইনোসেন্ট তা কিন্তু নই, বরং ঠিক তার উল্টোটা। সোলস, কিছু বলছো না যে?
বুঝতে পারছি তুমিও চাও আমি চলে যাই, তাই তো? ঠিক আছে, তুমি আমাকে আর কখনো কোনো দিন দেখতে পাবে না, কোনো দিন না। মাক্সিম, আঙ্কেল ফ্রেড, এই গর্ধবটার সাথে তুমি আমাকে একটু কথা বলতে দাও। শোন মাক্সিম, না। মাক্সিম শোন, আমার কথাটা মন দিয়ে শোন। আমরা অলরেডি একটা খুব বাস্তব নাটকের মধ্যে জড়িয়ে গেছি মাক্সিম। ব্যাপারটা মোটেই খুব কমফোর্টেবল নয়। আঙ্কেল ফ্রেড পাস্কাল আর দিদিয়েরকে সব কিছু খুলে বলেছে। ওরা তোকে বাড়ি থেকে বার করে দিয়েছিল ঠিকই, কিন্তু ওরা তোকে এখনো ভালোবাসে মাক্সিম। আমাদের বাড়ির সবাইকে তো চিনিস। এটাও অনেক ঝগড়ার এক ঝগড়া ছিল রে মাক্সিম, কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি তোকে। একটু বোঝ। তুই সামনে গিয়ে দাঁড়ালে দিদির, চল আমার সাথে বাড়ি চল মাক্সিম, প্লিজ। হ্যাঁ, আমি সোলঞ্জের কাছেই থাকবো, আর মার্গতকেও দিদিয়ের আর পাস্কালের কাছে ফিরতে হবে। ওরা নিশ্চয়ই এতক্ষণে খুবই চিন্তা করছে, অনেকটা দেরি হয়ে গেছে। এবার বাড়ি যা মার্গত। মাক্সিম, তুইও যা ওর সাথে। বাড়ি? ভালোই বলেছ, বাড়ি বটে। ওরা তোকে দেখলে খুব খুশি হবে মাক্সিম। তাতে হলোটা কি? কি হবে তাতে? কি হবে? সেটা কেউ বলতে পারে না। উফ, আর এরকম করিস না মাক্সিম। সোলঞ্জ তোকে আর এখানে রাখতে পারবে না। দেখছিস না, তোর উপস্থিতিটাই ওকে রীতিমতো টর্চার করছে মাক্সিম। এই শোন, দয়া করে তুই তোর নিজের চরকায় তেল দে না রে। কেন ইন্টারফেয়ার করছিস আমার লাইফে? কারণ আমার সেই অধিকার আছে। ভুলে যাস না, আমি একজন নাট্যকার। একটা সিন কি করে ম্যানেজ করতে হয় সেটা আমি খুব ভালো করে প্লিজ জানি। প্লিজ, আর হাসাস না প্লিজ। জুডিথ, মানে মা সবসময় বলতো আমি একদিন নাট্যকার হব। সে তো তোকে ইয়ারকি মেরে বলতো রে ছাগল। আমায় কি বলতো জানিস? আমি নাকি অভিনেতা হব। অভিনেতাই বটে, সারা স্টেজ জুড়ে শুধু একাই অভিনয় করতে চায়। তুইও কিছু নাট্যকার বটে, যার একমাত্র স্টেজ হলো তার নিজের বেডরুম। মানে মানে তুই কি বলতে চাস? যথেষ্ট হয়েছে, এবার থাম। তাহলে এবার দুজনে বাড়ি যা। সবাইকে সরিয়ে পায়ে পায়ে সোলঞ্জের দিকে এগিয়ে গেল মাক্সিম। সোলঞ্জ, যাবার আগে তোমায়, মে আই কিস ইউ জাস্ট ফর ওয়ান্স? না 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 মাক্সিম, না, একদম না। জলদি বাড়ি যাও। মাক্সিমের থেকে ছিটকে পিছিয়ে গেলেন সোলঞ্জ। ওভাবে তাকিও না আমার দিকে, প্লিজ প্লিজ যাও। এই এই কেউ ওকে নিয়ে যাও না প্লিজ। দেখছো না ওর উপস্থিতি আমায় জাস্ট জাস্ট শেষ করে ফেলছে। আমি সব বুঝতে পারছি, সব সব। ঠিক আছে, থাকো তো, তোমার এই প্রাণপ্রিয় টিকটিকিকে নিয়েই থাকো। আমি আসছি। চোখের জল মুছতে মুছতে দরজা দিয়ে ছুটে বেরিয়ে যায় মাক্সিম। বেচারা। জলদি মার্গত, ওর সাথে যা। চিন্তা করো না আঙ্কেল ফ্রেড, আমি ওকে চিনি। ও শুধু পালিয়ে যাবার ভান করছে। ছেলেটার স্বভাব কোনো দিন বদলাবে না। আর সোলঞ্জ, তোমার জীবন, তোমার সুখ সবকিছুই আঙ্কেল ফ্রেড। আমি এবার আসি। আমি মাক্সিমকে এক্ষুনি ধরে ফেলবো। থ্যাংক ইউ আঙ্কেল ফ্রেড। ফ্রেদের গালে একটা হালকা চুম্বন করে ঘর থেকে বেরিয়ে গেল মাগত। নিজেকে আর ধরে রাখতে পারলেন না সোলঞ্জ, কান্নায় ভেঙে পড়লেন। ও ফ্রেড। সোলঞ্জকে জড়িয়ে ধরে ফ্রেদ সান্ত্বনা স্বরে বললেন, আমি জানি, আমি জানি, আমি জানি তোমাকে সাহসী হতে হবে তো। সাহসী? কি করে সাহসী হব? মাগত মাক্সিমকে ভালোবাসে, মাক্সিমও মাগতকে ভালোবাসে। ওরা অন্ধকারে হারিয়ে যাচ্ছে, ওরা আবার ঝগড়া করছে, আমি যে চোখের সামনে দেখতে পাচ্ছি। নক্ষত্রের মতো ওরা যে যার কক্ষপথে ঘুরছে, তুমি তো আর ওদের থামাতে পারবে না। তুমি শুধু সেই বৃত্তের বাইরে থেকে ওদেরকে দেখতে পারো। ওদের জীবন, ওদের খেলায় ওদের ছেড়ে দাও না। ওদের লুকোচুরি খেলায় তো সামিল হয়ে কোনো লাভ নেই, ওদের ভুলে যাও। আমি কোনোদিন মাক্সিমকে ভুলতে পারবো না। আমি ভুলতে বলছিও না তোমায়, আমি শুধু এইটুকু বলছি, ও তোমাকে ছেড়ে দেওয়ার আগেই ছেড়ে দাও ওকে।
তুমি তো নিজেই বলেছিলে যে তুমি একটা ছায়ার সাথে প্রেম করছো, সকাল হলেই ছায়াটা উধাও হয়ে যাবে। এসো সোলাঞ্জ, নিজেকে সামলাও। আমি যেভাবেই হোক তোমাকে এইসবের থেকে বার করে আনবো। যতই হোক, আদালতের বিচার তো আর মুখের কথা নয়। ট্রায়াল ইজ নট এ জোক। জাস্ট ভাবো তো, কালকে এই শহরটার কি অবস্থা হবে। খবরের কাগজ, হেডলাইন্স আর সমস্ত ভুলভাল লোকজন তোমার উপর হামলে পড়বে। হ্যাঁ, খুব ভালোভাবেই কল্পনা করতে পারছি। ফ্রেড, আমার খুব ভয় করছে, নিজেকে অসহ্য লাগছে। আমাকে এটা ফেস করতেই হবে, আর সেটাকে সামলাতেও হবে। পারবে না সোলাঞ্জ। সত্যি বলতে কি, তুমি তো প্রথমেই ভুল করেছিলে। এই হিপোক্রিট শহরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করাটাই তো একটা অসম্ভব ব্যাপার ছিল। তুমি ভেবেছিলে তুমি জিতে গেছো, কিন্তু তা নয় সোলাঞ্জ। তুমি আসলে হেরে গেছো। হে জিত ওদেরই। আর এমনটাই তো হয় সব সময়। বুড়ো এইসব হিপোক্রিটরাই শেষে জিতে যায়, আর তুমি তোমার সেই ভুলের মাসুল গুনছো। জাস্টিস বলে কি কিছুই নেই? অবশ্যই আছে, কিন্তু তার কাজটা আমরা করে দিই, এটা সেই দেবী একেবারেই পছন্দ করেন না, আর তার জন্য কখনো ক্ষমাও করেন না। শোনো সোলাঞ্জ, সবচেয়ে ভালো কারণ নিয়ে তুমি সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ করেছো। কেউ কিন্তু কোনো ক্ষমা প্রদর্শন করবে না। তারা এটা দেখবে না যে তোমার কতটা কষ্ট ছিল। তারা এটাও দেখবে না যে এই মাক্সিম, এই ছেলেটার প্রতি তোমার ভালোবাসাও তোমাকে বাধ্য করেছিল এই কাজটা চালিয়ে যেতে। সবাই শুধু এইটাই বলবে যে তুমি অপরাধী। জানো, পুলিশ হেডকোয়ার্টারে আমার কার্ডের উপর কি লেখা ছিল? আ সেন্টিমেন্টালিস্ট। আমার সেই ভাবপ্রবণ, আবেগপ্রবণ স্বভাবের জন্যই আমাকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল। আমি, শুধু একা আমি তোমায় ক্ষমা করতে পারি, কারণ আমি বুঝি তুমি কোন পরিস্থিতিতে এই কাজটা করেছিলে। আমার চোখে তুমি নিরপরাধ, কিন্তু জিউরি তো আর আমার সাথে একমত হবে না। বেশ, তাহলে আমাকে সেটাই মেনে নিতে হবে। আমার ভুলের খেসারত আমিই দেব। তার কোনো প্রয়োজন নেই সোলাঞ্জ। একজন ডাক্তার আর একজন পোস্ট মিস্ট্রেস মনিকের সাহায্যে আমি তোমাকে এসবের থেকে বার করে আনবো। এইরকম একটা কেস ধামাচাপা দেওয়ার ঘটনা তো আর এই প্রথমবার ঘটছে না। তোমার কি মনে হয় যে এই শহরের লোকজন আর কোনো নতুন কেচ্ছা চাইবে? তারা অলরেডি জানে যে তাদের পায়ের তলার মাটি যে কোনো সময় সরে যেতে পারে। এরকম অবুঝ হইও না প্লিজ। তুমি যদি ধরা দাও, তাহলে এরা কিন্তু তোমার উপর প্রতিশোধই নেবে, তোমার সব কিছু ছিনিয়ে নেবে। তোমার মালেমক্ত কাসল, তোমার পার্ক, মান সম্মান, ভালোবাসা, সব কিছু। যে আর সর্বনাশের উপর সর্বনাশ ডেকে এনো না। এমনকি সেক্ষেত্রে দিদিয়েরও এর মধ্যে জড়িয়ে যাবে। সমস্ত কালের রেবেনগুলো পুড়িয়ে ফেলো, আর এই সর্বনাশার টাইপরাইটারটাকে ছুঁড়ে ফেলে দাও। সবাইকে বলবে যে তুমি ক্লদের কাছে থাকতে যাচ্ছ, আর আমি ঠিক তোমাকে এখান থেকে বার করে দেব। সর্বত্র আমাকে এটা তাড়া করে বেড়াবে ফ্রেড। তুমি যে সবসময় অন্যকে ধাওয়া করে বেড়াও, সেও বুঝতে পারবে যে তাড়া খাওয়ার অনুভূতিটা কেমন। পৃথিবীর শেষ প্রান্তে পালিয়ে গিয়েও আমার মনে হবে সবাই আমারই দিকে চেয়ে আছে। যখনই কাউকে টাইপ করতে শুনবো, চমকে উঠবো আমি। আমার পক্ষে জেলে যাওয়াই শ্রেয়। কথাটা বলা যতটা সহজ, করা কিন্তু ততটাই শক্ত। জেলে যাওয়ার থেকে সেই মানুষটার সাথে থাকাটা কি ভালো নয়, যে তোমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, তোমার ভালো মন্দের খেয়াল রাখবে, যে তোমার সন্তানের বাবা হবে, আর তোমার জীবন থেকে সমস্ত ভয় দূর করে দেবে। ফ্রেড, আমি করুণা পছন্দ করি না, আর তোমার ভালোবাসাটা ঠিক করুণার মতোই দেখাচ্ছে। তাছাড়া আমাদের মাঝখানে যে অনেকগুলো ছায়ার ভিড় রয়েছে, মাক্সিমের ছায়া, আমার অপরাধের ছায়া, আর আর ছায়াগুলোকে বন্দি করে রাখাই বোধহয় ভালো হবে। খানিকক্ষণ নীরব থেকে ফ্রেড বললেন, জেলে যাওয়া ছাড়াও আমাদের জীবনে আরো অনেক কিছু আছে। কিন্তু কি করতে পারি আমরা? কি করতে পারি? আজ নয় কাল মাঘত মুখ খুলবেই। আমার মনে হয় না ও কিছু বলবে, আর যদি বলেও কেউ ওর কথা বিশ্বাস করবে না। কোনো লাভ নেই ফ্রেড, কোনো লাভ নেই।
আমাকে তুমি যেভাবে বাঁচানোর চেষ্টা করছো তাতে আমি সত্যি মুগ্ধ, কিন্তু আমি মনস্থির করে ফেলেছি, আর আমার বয়সের একজন মহিলা কখনো পিছনে ঘুরে তাকাতে পারে না। না, সে শুধু একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে। যা হয় হবে, আই ডোন্ট কেয়ার। আমার কাছে এখন সবই সমান। তুমি নিশ্চিত যে তুমি আত্মসমর্পণ করবেই? হ্যাঁ, আমি তাই চাই। তাহলে তো এখন তোমাকে জোর করে আমায় আটকাতে হবে। ছাড়ো আমায়, ছাড়ো আমায় ফ্রেড, প্লিজ। আমি এখনো মুক্ত। না সোলঞ্জ, সোলন্সকে নিবিড়ভাবে বুকে টেনে নিলেন ফ্রেড। আমি তোমাকে অ্যারেস্ট করলাম। ফ্রেড! কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বললেন না। তারপর ফ্রেডের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করতে করতে সোলন্স বললেন, আমি বরং গিয়ে টাইপরাইটারটা নিয়ে আসি ফ্রেড। ফ্রেডও সোলন্সের সাথে যেতে উদ্যত হলেন, কিন্তু সোলন্স তাকে বাধা দিয়ে বললেন, না না, আমার সাথে এসো না, এখানেই অপেক্ষা করো। আমি চাই না তুমি ওই সর্বনাশা জিনিসটা দেখো। ঠিক আছে, জলদি করো। এখনই আসছি। ঘর থেকে বেরিয়ে গেলেন সোলন্স। একা ঘরে পায়চারি করতে লাগলেন ফ্রেড। এমন সময় হঠাৎ কি মনে হতেই তিনি থমকে দাঁড়ালেন। তারপর নিজের কোটের পকেটগুলো হাতড়াতে লাগলেন। কি হলো? রিভলভারটা কোথায়? না, তার কোটের কোনো পকেটে রিভলভারটা নেই। একটা আতঙ্কের স্রোত খেলে গেল ফ্রেডের মনে। তার বুঝতে বাকি রইল না, আলিঙ্গনাবদ্ধ অবস্থায় তার অজান্তেই কোটের পকেট থেকে সেটা বের করে নিয়েছেন সোলন্স। তার মানে রিভলভারটা এখন তাঁরই কাছে। আর ঠিক সেই মুহূর্তেই ফ্রেডের মনের সমস্ত আশঙ্কাকে সত্যি করে দিয়ে পাশের ঘর থেকে ভেসে এলো একটা আওয়াজ। শেষ হলো আমাদের আজকের নিবেদন দ্য টাইপরাইটার এর তৃতীয় তথা অন্তিম পর্ব। গল্প রচনায় জোঁ কক্তো, গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্প পাঠে সৌরভ, দিদিয়াহের চরিত্রে দীপঙ্কর দেব, ফ্রেডের চরিত্রে শুভদীপ, মাকতের চরিত্রে স্বাগতা, সোনজের চরিত্রে দিতিপ্রিয়া, মনিকের চরিত্রে ঋতুপর্ণা এবং পাস্কাল ও মাক্সিমের চরিত্রে আমি শীর্ষেন্দু। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।